আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভাইয়া, জায়ন সদর দরজায় প্রবেশ করার আগে ইউভি গলা শুনে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে ভুরু কুঁচকে তাকালো। বুঝতে পারছে না হঠাৎ এরকমভাবে জায়নকে ডাকার মানে। বলছিলাম যে বল, কি হলো? এরকম কাঁপাকাঁপি করছিস কেন আবার? ভাইয়া, আসলে বলছিলাম যে আমার বোনটা অনেক ছোট। মানে এইগুলো হারাম। জায়ন একটু এগিয়ে ইউভির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। মানে? মানে ওই যে শব্দ আর মুখ ফুটে উচ্চারণ হচ্ছে না। আরে কি বলবি তো? ইউভি চোখ মুখ বন্ধ করে বলে উঠল। এবার জায়ন অন্যদিকে তাকিয়ে বলল। তোর চোখকে সামলে রাখ ভাই, নইলে ভবিষ্যতে অন্ধ হয়ে যাবি ভাই। আর আমার ফিলিংস সবই হালাল, কোনো কিছু আরাম না। আমিও জানি তোর বোন অনেক ছোট, যেটুকু সে সামলাতে পারবে আমায় এখন সেটুকুই দাবি রাখবো। সরি, নিজেই নিয়ে নেব। তাও এই সমাজের জন্য হালাল জিনিসটা হালালভাবেই তোলা আছে, চিন্তা করিস না। আমি চাইবো না আমার কিটি ক্যাটের দিকে কেউ আঙ্গুল তুলুক। সেই ব্যক্তি আঙ্গুল তোলার আগে তার আঙ্গুল কেটে তাজ বানিয়ে তোর বোনের মাথায় পড়াবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ভাই? আবারও ইউভি মনে মনে ভেবে বসলো কেন যে বলতে এসেছিল, নিজেকে গালি দিচ্ছিল মনে মনে। ইউভি ধীর কণ্ঠে জবাব দিল। জি ভাইয়া। জায়ন ফিরে যেতে লাগলো, কিন্তু কি একটা ভেবে একটু বাঁকা হাসি দিয়ে ইউভিকে বলল। আর তোর মনে হয় আমি কিছু করলে তোর বোন চলার মতো অবস্থায় থাকতো? এই লোকের মুখে টাক্স নিয়ে একটু ব্যাটা আমার বোনরে নিয়েই আমার সামনে বলে, উফ, যা তা লোক মাইরি। ইউভি দাঁতে দাঁত পিষে পেছন থেকেই বলল। ভাইয়া, তুমি দিন দিন লাগাম ছাড়া বেহায়া কথাবার্তা বলা শুরু করেছো। জায়ন চলে যেতেই ইউভি কানে জায়নের কথা ভেসে আসলো। লাগাম ছাড়লে তুই মামা হয়ে যেতি, আর তোর বোনকে দেখলে বেহায়া হয়ে যাই। তুইও তো হবি তোর হৃদয় পাখি আর একটু বড় হলে। ডোন্ট ওয়ারি। রাঙ্গামাটির পাহাড়ে নেমে আসা বিকেলটা যেন এক নিঃশব্দ কবিতা। চৌধুরী বাগানবাড়ির লালচে ইটের উঠোন জুড়ে ছায়া রোদ্দুরের খেলা। পুরনো আম গাছের নিচে পাতারা নরম হাওয়ায় ফিসফিস করে। দূরে কাপ্তাই লেকের জলে সূর্যের সোনালি আলো টলমলো করে ঝিকিমিকি করে ওঠে। আর চারিদিকে নিস্তব্ধতা যেন এক অলিখিত স্মৃতিচিত্র, যেখানে প্রতিটা হাওয়ার দোলা, প্রতিটি পাখির ডাক বলে দেয় এই বিকেলটা শুধু সময় না, এ এক আবেগের আঁকাবাঁকা নদী। এই পরিবেশে সবাই আনন্দে ফুর্তিতে মেতে উঠেছে। সবার মাঝে এত ক্লান্তি সত্ত্বেও কেউ আরামের জন্য বসে নেই। বাগান বাড়িতে পৌঁছানোর কিছু মুহূর্ত পরই সবাইকে খেতে দেওয়া হয়। প্রায় ৬-৭টা টেবিল এর ৪০টা চেয়ারে পর্যন্ত আলাদা ব্যবস্থা করা হয়েছে বাড়ির উঠোনে। সাথে আলাদা করে রাঁধুনি কাজের মানুষ রাখা ছিল, আর কেয়ারটেকার তো আছেই। ফলে এই কয়েকদিনের জন্য গৃহিণীদের গা থেকে গৃহস্থালির দায়ভার সম্পূর্ণরূপে সরিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু বিয়ের রঙে রঙিন হয়ে থাকার সময় আয়োজন, উচ্ছ্বাস আর আবেগের বাঁধভাঙ্গা স্রোত। খাবারের টেবিল ঘিরে আত্মীয় স্বজনের সরগরম উপস্থিতি। আর ঠিক তখনই প্রান্তিক সাহেব রসিক কণ্ঠে বলে উঠলেন। হ্যাঁ রে মেজো, আর দুদিন পরেই তো তুই আমার বিয়াই হবি, প্রস্তুত থাকিস। তোর হার আমি আগে জ্বালাতে শুরু করব। তার এই বক্তব্য টেবিল জুড়ে অট্টহাসির স্রোত বয়ে গেল। মেঝো চাচ্চু তৎক্ষণাৎ হাত তুলে বলেন। সব জ্বালাতন মাথায় পেতে নেবে বড় ভাই, তবে বিয়ের আগে তুমি আমার দাদা আমার উপরে দয়া করো। তবে আমার চিন্তা হয়েছে তিয়াশার আম্মুকে নিয়ে, যে এই মেয়েকে বিয়ে করবে, কে শ্বশুর হইবে, কতটা জ্বালা জ্বালাবে কে জানে। তাদের ঠিক পাশে বসেছিলেন জায়ান। চুপচাপ খেতে খেতে এক পলক চোখ মেলে তাকালো তিয়াশার দিকে, তারপর মুখে স্থির ভঙ্গিতে বলল। মেজো চাচু, আপনি চিন্তা করবেন না। যদি আমার বাবা আপনাকে না জ্বালায়, তবে রোদের শ্বশুর মশাইও আপনাকে জ্বালাবে না। সো ডোন্ট ওয়ারি চাচু। এই কথা শুনে ইউভিত খাবার নাকে মুখে উঠে গেল। আর তিয়াশা যেন একদম স্তব্ধ, মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই লোকটি আসলে কি বলল? তার কথার মানে আমার মাথাতেই ঢুকছে না। সঙ্গে সঙ্গে মেহজাবিন বেগম জল নিয়ে এগিয়ে আসে ইউভির কাছে। এদিকে রুহেনা বেগম ইউভিকে বকাঝোকা করছে যে খাওয়ার সময় তার মন কোথায় থাকে। ইউভির পাশে তাহসান সাহেব বসেছিলেন। ইউভির কানের পাশে এসে বললেন। তুই আজকাল খাওয়ার সময় একটু বেশি কাশাকাশি করছিস না?
তোর মন থাকে কোথায়? ইউপি হালকা দৃষ্টি তার চাচুর দিকে ফিরিয়ে মনে মনে আওড়ালো। মন তো থাকে চাচ্ছু তোমার মেয়ের মাঝে, কিন্তু আপাতত আপনার বড় ভাতিজা আমার বড় ভাইয়া বহু ডিস্টার্ব দিচ্ছে। কিন্তু মুখ ফুটে বলার সাহস তার এখনো হয়ে ওঠেনি। না চাচ্ছু, কিচ্ছু না। এরই মাঝে পনই সাহেব হালকা হাসিতে বললেন, কি যে হবে এখন বলা বড়ই দুষ্কর, বুঝলি জায়ান। তবে একটা কথা ঠিক, তুই তোর মতো আর একটা জামাই পেয়ে যাই, তবে আমি সত্যি ভাগ্যবান হব। জায়ন তৎক্ষণাৎ একটু মুচকি উত্তর দিল। চাচ্ছু, তাহলে আর চিন্তা নেই, আমার মতো জামাই আপনি পাবেন, নিশ্চিত থাকুন। পনই সাহেব হেসে বললেন, তাহলে তো আমি বিশ্বের সবচেয়ে বড় ভাগ্যবান শ্বশুর হতে চলেছি। এসব হাসির মুহূর্তের মাঝেই আরোহী তিয়াসার কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসি বলল, বুঝলি বেবি, আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া নিজের কথাই বলছে। তিয়াসা চোখ কুচকে চাপা গলেই বলল, তোর অনেক কিছুই মনে হয়। তুই এখন খা, নইলে মাথার ভেতর আরও আজগুবি কথা আসবে। পনই সাহেব এবার আরোহীর দিকে ফিরে বলেন, আরোহী আম্মু, কিছু লাগবে নাকি? তুমি তো কিছুই খাচ্ছ না। আরোহী হালকা হেসে বলল, না না আঙ্কেল, আমি খাচ্ছি এই তো। ঠিকঠাক করে খেও মা, নইলে তোমার আব্বাজান বলবেন আমি তোমার যত্নই নিচ্ছি না। আরোহী সম্মান ভরা গলায় মাথা নুইয়ে বলল। জি আঙ্কেল। এ সময়ে রহমত সাহেব আশঙ্কিকভাবেই বলে উঠলেন, আমি অয়নের বিয়ে আরও 2-3 দিন বছরের মধ্যে সেরে ফেলবো, বুঝলেন দুলা ভাই? প্রান্তিক সাহেব প্রসন্ন হাসি হেসে সায় দিলেন। আরে হ্যাঁ, এবার তো একের পর এক বিয়ের ঘটনাঘটা লাগবেই। আমাদের ইউভি, অয়ন, নয়ন, রিক, কত যে নিমন্ত্রণপত্র বিলানো যাবে হিসাব রাখা কঠিন। এমন সময় মাসুব সাহেব সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গম্ভীর সুরে বলে উঠলেন, বড় ভাই বুঝলেন, আমি তো রিকের বিয়েটা পারলে আজই দিয়ে ফেলি, কিন্তু মনের মতো উপযুক্ত মেয়ে কিছুতেই মিলছে না। এসব কথাবার্তার মাঝেই পাশ থেকে বৃষ্টির খালামণি তার ছোট মেয়েটির পেছনে পেছনে ছুটে ছুটে খাবার মুখে দিচ্ছেন। সেই দৃশ্য অবলোকন করে মেহেজাবিন বেগম, রুহেনা বেগম ও সুরাইয়া বেগম কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। হয়তো তাদের নিজেদের সন্তানের শৈশব স্মৃতি ধরা দিয়েছিল চোখের সামনে। ঠিক তখনই রিক অধৈর্য হয়ে বলে উঠল, বাবা দয়া করে, আমি তো মাত্র 20 বছর পেরিয়েছি, এখনও অনেক পড়াশোনা বাকি, আপনি এসব বিয়ে বিয়ে করে মাথা খারাপ করবেন না প্লিজ। মাসুব সাহেব সাথে সাথেই হেসে বলে উঠল, দেখেন দেখেন বড় ভাই, ওই একটা কথাই তো ওরে খাড়া কইরা ফেলা যায়। প্রান্তিক সাহেব মৃদু হাসিতে যোগ দিয়ে বলেন, আরে মাসুফ, ও তো ঠিকই বলছে, এত তাড়াতাড়ি বিয়ে করাটা অপ্রয়োজনীয়। আরেকজন গম্ভীর স্বরে বলে উঠল, হ্যাঁ বড় ভাই, এখন তো আপনিও দেখছি ওর সুরে তাল মিলিয়ে চলছেন। ঠিক সেই মুহূর্তে রুহেনা বেগম বিরক্তির স্বরে বলে উঠলেন, মাশরুফ ভাই, আমার মেয়েটার মাথায় তুমি বিয়ের কথা ঢোকাতে যেও না। ওকে অত্যন্ত শান্তিতে পড়তে দাও, কেবলমাত্র আবল তাবল নিয়ে বসে থাকিস। বড় আপার স্পষ্ট কথা মাসুব আর কোনো বাক্য উচ্চবাচ্য করলেন না। নীরবে গাল ভরা চা চুমুক দিতে লাগলেন। ওদিকে খাবার টেবিল জুড়ে দৃষ্টির এক সূক্ষ্ম যুদ্ধ চলমান। অয়নের দৃষ্টি নিবদ্ধ তিয়াসার উপর। সে যেন সবার উপস্থিতি ভুলে কেবল তাকিয়ে আছে অপলক, যা জায়নের চোখে ধরা পড়ে নিঃশব্দে। রাগে জল শক্ত হয়ে ওঠে, তার চামচ নিয়ে জোরে জোরে টুংটাং আওয়াজ করেই যাচ্ছে। অন্যদিকে নেহার চোখ বারবার স্থির হচ্ছে ইউভির দিকে। ইউভি বুঝেও তা উপেক্ষা করতে পারছে না। বিরক্তির ছাপ স্পষ্ট তার মুখে। নয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর খাবারের দিকে, যেন সেখানে লুকিয়ে আছে কোনো অতল গোপনীয়তা। পাশে বসে থাকা আকাশ এই অকারণ মনোযোগ হালকা অস্বস্তিতে পড়ে। হঠাৎ পরিবেশের ভারসাম্য ভেঙে দিয়ে জায়ন গম্ভীর কণ্ঠে তিয়াসার উদ্দেশ্যে বলে উঠল, খাবার নিয়ে যদি এমন নড়াচড়া চলতেই থাকে তাহলে উঠে পড়। তারপর মুখ ঘুরিয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমিও উঠে যাও। তিয়াসা কিছুটা হতচকিত, সে বুঝে উঠতে পারে না জায়নের এই আচমকা কঠোরতা কিসের ইঙ্গিত। মনের ভিতর অভিমান জমাট বাঁধে। এই লোকটার মাথায় দিন দিন প্যারা হয়েই যাচ্ছে। বাঘের বাচ্চা আমার এইটুকু ছোট্ট মন তার পুরো 12টা বাজিয়ে ছাড়ছে। ঠিক তখনই আবার ভেসে আসে জায়নের কঠিন কণ্ঠ। শোনা যাচ্ছে না নাকি যা বলছি?
তার গলার ভারে দুজনেই চুপচাপ উঠে যায়। এই দৃশ্য দেখে মেহজাবিন বেগম অসন্তোষ প্রকাশ করে বলে উঠলেন, মেয়েটাকে একটুখানি শান্তিতে খেতেও দিবি না? জায়ন নির্বিকারভাবে জবাব দিল, খাচ্ছিল কোথায়? শুধু নাড়াচাড়া করেই যাচ্ছিল। লাই দিয়ে মাথায় তুলেছ। কেউ আর কিছু বললেন না, কারণ তারাও জানে এখন কথা বললে কথা বাড়বে, কারণ জায়ন কখনো ছেড়ে কথা বলে না। ওদিকে শারীরিক অসুস্থতায় ক্লান্ত বৃষ্টি উপরের তলার বারান্দায় একা বসেছিল। কারোর সঙ্গে কথা বলছে না, শুধু একরাশ চিন্তায় নিমগ্ন। ঠিক কী ভাবছে কেউ জানে না। এভাবেই কাটলো চৌধুরী বাগান বাড়িতে প্রথম দিনের সূর্যাস্ত। আবেগ, অব্যক্ত আকাঙ্ক্ষা আর এক চিলতে অভিমান ছুঁয়ে গেল সেই রাতের প্রতিটি কোণ। রাঙ্গামাটির সকালগুলো খুব নির্লজ্জভাবে সুন্দর, যেন পাহাড়, লেক, আকাশ আর কুয়াশার এক নিঃশব্দ আঁকাবাঁকা প্রেম। চৌধুরী বাগান বাড়ির চারপাশে তখনও শিশির জমে আছে ঘাসে, আম গাছের পাতায়, ছাদে শুকাতে দেওয়া কাপড়ের কিনারায়। বাড়ির পুরনো কাঠের দরজাটা খোলা, সামনে উঠোনে পড়ে আছে রাতের ফেলে যাওয়া চুপচাপ হাওয়া। দূরে পাহাড়ের গা বেয়ে নামা সূর্যের আলো যেন আস্তে আস্তে বাড়িটার গায়ে পড়ছে, প্রথমে জানালার পাল্লায়, তারপর লাল ইটের দেওয়ালে, তারপর বারান্দার পুরনো দোলনায়। কারো হাতে ধরা ঝিনুকের মতো ছোট্ট এক কাপ চা, পাশে রাখা হাঁড়ি থেকে উঠছে ভাতের ধোয়া, রান্নাঘর থেকে ভেসে আসছে ঘিয়ে ভাজা হালকা গন্ধ। পাখিরা গাছের মাথায় বসে গান গাইছে, আর বাড়ির পিছনে পুকুর পাড়ে কে যেন দাঁড়িয়ে আছে চুপচাপ, হয়তো কারো দিন শুরুর আগেই নিজেকে একটু খুঁজে নেওয়া। কারো ঘরে জানালা তখনও বন্ধ, কেউ আবার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে কাপ্তাই লেকের দিকে, যেখানে ভোরের আলো আর নীল জল একসাথে মিশে আছে, যেন কোনো প্রাচীন চিঠির শেষ লাইনে লেখা অশ্রুজল। এই বাড়িতে সকাল শুধু সময় নয়, এটা একটা অনুভূতি। কুয়াশা মোড়ানো, রোদের মতো নরম আর স্মৃতির মতো গভীর। চৌধুরী পরিবারের বাগানবাড়ির সামনে বারান্দা সংলগ্ন খোলা বসার স্থানে ছেলেমেয়েরা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। কারো হাতে চা, কেউ মোবাইল নিয়ে টিপাটিপি করছে, কেউ শুধু ঘুরে ঘুরে কথা বলছে। এই আড্ডার মাঝেই রায়ান হঠাৎ বলে উঠল, আচ্ছা, বিকেলবেলায় যদি সকালে মিলে কাপ্তাই লেকে যাই কেমন হয়? মারিয়া চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে চিৎকার করে বলল, আমি যাব, আমিও যাব। রায়ান ওর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, সরি বাচ্চারা, নট অ্যালোয়েড। রায়ান ভাই, আমায় না নিয়ে গেলে কিন্তু যাওয়া ভঙ্গ করে দেব। মারিয়ার এই কান্না কান্না সুরে বলে যাওয়া কথার পরেই অনু বলে উঠল, মারিও নট অ্যালাউড হয়ে যাবে, তাও তুই যাবি বই, এখন শান্ত হ। এই কথাই যেন আবারও মারিয়ার মুখে হাসি ফুটে উঠল। রায়ান রেগে গেল অনুর কথায়। ওর কথা শেষ হতে না হতেই বসার জায়গাটা হেসে উঠল। কে কাকি কতটা খোঁজা দিতে পারি, সেই লড়াই যেন শুরু হয়ে গেল আবার। নান রায়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে তুইও আলাও না, তুইও তো ছোট। রায়ান গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, প্ল্যানটা আমি দিয়েছি তো, আমি তো যাবই। নেহা পাশেই বসে জিজ্ঞেস করলো, কখন যাবে তাহলে? তিয়াশা চুপ করে কিছুক্ষণ বসে থেকে নিচু গলায় বলল, কাল তো আপুদের হলুদ, বলতে যেন গলা ভারী হয়ে উঠছিল। তাহলে আজই চলো। তাহলে সবাই রেডি হয়ে চলো, এই সকালেই যাওয়া যাক, চলো। ঠিক তখনই দিগন্ত রেখা ছুঁয়ে মিষ্টি রোদ্দুরে ভেজা রাস্তায় জগিং করে বাড়ি ফিরছিল দুজনে। জায়ন আর ইউভি, ঘামে ভেজা টি শার্ট, কপালে জল গড়িয়ে পড়ছে। উফ, এই ভেজা চেহারা দেখে তিয়াশার নজর যেন অন্য কোথাও সরতেই চাচ্ছিল না। এদিকে নেহাও ধীর কণ্ঠে বলে উঠল, আহা কি হ্যান্ডসাম আমার ইউভি ভাই। এরই মধ্যে নয়ন ওদের দেখে ডাক দিল, জান ভাই, সবাই মিলে কাপ্তাই লেকে যাচ্ছি ঘুরতে, তোমরাও চলো। জায়ন একটু থেমে এক সোজা স্পষ্ট কণ্ঠে বলল, না। তার গলায় এমন একটা দৃঢ়তা ছিল যে আর কেউ কিছু বলার সাহস পায়নি। চারপাশটা হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। তিয়াশা তখন চুপচাপ বসে মনেই বলল, ইস, একটু গেলে কি হতো, কাল বাদে পরশুই তো বিয়ে হয়ে যাবে। যেন গটগট করে ভেতরে চলে গেল। সবার প্রস্তুতি শুরু হয়ে গেল। যে যার রুমে গেল, কি কাপড় পরবে, কোন ব্যাগে জিনিস নেবে, সব নিয়েই ব্যস্ততা। সদর দরজা পার করে তিয়াশা আর আরোহী নিজেদের রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখন পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো,
যেখানে যাওয়ার প্ল্যান হয়েছে সেই প্ল্যান থেকে যেন 1000 মাইল দূরে থাকা হয়। তিয়াশা আর আরোহী বুঝে গেল এই কণ্ঠস্বর কার। তিয়াশা থেমে পেছন ফিরে বলল, কেন সবাই যাচ্ছে, আমিও যাব। যাক সবাই, তুই যাবি না। আর একটাও কথা শুনতে চাই না। এই বলে তিনি সোজা ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তিয়াশা দাঁড়িয়ে থেকে চাপার আগে ফুঁসে উঠল, ভালো লাগে না আর, থুর। মনের মানুষ এত জ্বালাবে জানলে মনেই ধরতাম না। তিয়াশার কথাই আরোহী হেসে বলে উঠল, দোস্ত, ভাইয়া তো তোর উপর রীতিমতো হক চালাচ্ছে। তিয়াশা গরম হয়ে বলল, নিজের হক নিজের কাছেই রাখুক। একদিন বাদে ঢ্যাং ঢ্যাং করে আপুরে বিয়ে করবে, আবার হক চালায়। মন খারাপের ভার নিয়ে দুজনে ধীরে ধীরে উপরে চলে গেল। বৃষ্টির শরীর খারাপ নিয়ে রুমে শুয়ে আছে, নিঃশব্দ নিঃসার, যেন নিজের মধ্যেই গুটিয়ে থাকা একটা নরম বিকেল। রুমে ঢুকে তিয়াশা থমকে দাঁড়ালো। বৃষ্টিকে এমন শুয়ে থাকতে দেখে তার বুকের ভেতর হঠাৎ করে একটা খারাপ লাগা জন্ম নিল। নরম গলায় প্রশ্ন করলো, আপু কি হয়েছে তোর? সবসময় এত মনমরা হয়ে থাকিস কেন? বৃষ্টি চোখ বন্ধ রেখেই বলল, কিছু না। আরোহী ততক্ষণে পাশে এসে বসে পড়েছে, বলে উঠল, তুই যদি না যাস আমিও যাব না। বৃষ্টি চোখ মেলে তাকিয়ে হালকা হাসলো। না রে বেবি, তুই যা প্লিজ। তারপর কিছুক্ষণ চুপ থেকে জানালো, কোথায় যাচ্ছিস তোরা? কাপ্তাই লেকে যাব ভাবছি, যাবি আপু? বৃষ্টি মাথা নাড়ল। না, তোরা যা, আমি পরে যাব। তিয়াশা নিচু গলায় পড়ল, আমিও যাব না, শরীর ভালো লাগছে না। আরোহী তখন চুপচাপ বুঝে গেল তিয়াশা যা বলছে তা সত্যি নয়, শরীরের নয়, ওর মনটাই বেশি অসুস্থ। নিচে নেমে আরোহী সবার উদ্দেশ্যে জানালো, তিয়াশার শরীরটা হঠাৎ খারাপ লাগছে, তাই সে যাবে না। অয়ন মুখ কুচকে বলল, এই তো একটু আগেই ঠিক ছিল, এখন আবার কি হলো? আরোহী কেবল বলল, এখন আর ঠিক নেই, তাই যাচ্ছে না। আর অতিরিক্ত কোনো প্রশ্ন না করে বাকিরা কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে তিয়াশার মনটা তার শরীরের চেয়েও ভারী হয়ে আছে। মন নিয়ে যেতে না পারে সে ধীর পায়ে চলে গেল আম্মু চাচিদের কাছে একাকিত্ব কাটানোর জন্য। রুমে তখন নিঃসঙ্গ বৃষ্টি, চোখে যেন কোনো কথা নেই, শুধু অভিমান জমে আছে পাতার নিচে পড়ে থাকা জলবিন্দুর মতো। ঠিক সেই সময় বাইরে থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, বৃষ্টি, আসবো? বৃষ্টি ধীরে মাথা ঘুরিয়ে বলল, হ্যাঁ জায়ান ভাই, আসেন না। জায়ন দুহাত পেছনে গুজে রুমে ঢুকলো। ঢোকার আগে এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হলো তার পিচ্ছিটি কোথাও আশেপাশে নেই। ও থাকলে আবার উল্টাপাল্টা ভাববে। জায়ন একটু থেমে বলল, বৃষ্টি, শরীর খুব খারাপ? বৃষ্টি মাথা নাড়িয়ে পড়ল, না, এখন একটু ভালো আছি। জায়ন একটু দীর্ঘশ্বাস ফেলে জানালো, আসলে কাল সকালে তোকে একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু বলা হয়নি। আজ মনে হচ্ছে আর চুপ থাকা ঠিক নয়। বৃষ্টির শান্ত চোখে তাকিয়ে বলল, বলুন, কোনো সমস্যা নেই। জায়ন মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে একটু নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, বৃষ্টি, তোর আর আমার বিয়েটা ছোটবেলা থেকেই পরিবার থেকে স্থির হয়ে গিয়েছিল। সে সময় আমাদের কারো কোনো মতামতের মূল্য ছিল না, এমনকি বুঝবার বয়সও ছিল না। আমি মেনেও নিয়েছিলাম সবকিছু। তুই দেখতে সুন্দর, ভীষণ শান্ত, ভদ্র। ভেবেছিলাম তোকে ছাড়া ভালো জীবনসঙ্গী হয়তো খুঁজলেও পেতাম না। কিন্তু জানিস, জীবন এমনই, হঠাৎ করে কেউ এসে একরকম তোলপাড় করে দেয় হৃদয়কে। আর সেই তোলপাড় আমি চাইলেও থামাতে পারছি না। দেশে ফেরার পর থেকে মনে হচ্ছে আমার হৃদয় নামক ঘরটা কেউ এসে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। বৃষ্টি, আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না। আমার মন, আমার দৃষ্টি, আমার অনুভব, সব কিছুর মালিক যেন এখন অন্য কেউ। তারপর ধীরে ধীরে সে বৃষ্টির দিকে ঘুরে তাকালো। বৃষ্টি, যদি তোর সঙ্গে বিয়েটা হয়েও যায়, আমি হয়তো খুশি হতে পারবো না। শুধু মেজমায়ের শরীর খারাপ এর কথা ভেবে আমি চুপ করে রয়েছি। তুই যে যে ফ্যাসিলিটি চাস আমি দিতে পারবো, কিন্তু ভালোবাসা, সেটা আর পারবো না। বৃষ্টি, আমায় ক্ষমা করিস। ভালোবাসার মালিক আমি আর নেই। আমার হৃদয় এখন অন্য কারো অধীনে, আর সেই বন্ধন দিনকে দিন আরো শক্ত হচ্ছে। জায়নের কথা শেষ হতেই এক বৃষ্টির ভেতরে বহুদিন ধরে জমে থাকা এক ধোয়াটে দ্বিধার কুয়াশা ধীরে ধীরে সরতে শুরু করলো। হৃদয়ের অন্তর্গত কোনো ভারী চাপ যেন একটু একটু করে আলগা হয়ে এলো। সে বুঝে উঠতে পারল না কেন, কিন্তু তার ভিতরটা হালকা লাগছে। নিঃশ্বাসগুলো কিছুটা স্বস্তির মতো ধীরে ধীরে এক কদম এগিয়ে এসে নিচু স্বরে বলল, আসলে ভাইয়া, আমারও কিছু কথা ছিল আপনাকে বলার। কথা শেষ হওয়ার আগেই দরজার পাশ থেকে হঠাৎ করে আওয়াজ আসলো, কি রে জায়ন, বৃষ্টির রুমে কি করছিস তুই?
আর মাত্র 2 দিন অপেক্ষা কর, তারপরেই তো একেবারে তোর রুমে চলে আসবে ও। সুরাইয়া বেগমের হঠাৎ কণ্ঠে যেন ঘরে হিমেল এক স্তব্ধতা নেমে এলো। বৃষ্টি আর জায়ন দুজনেই চমকে উঠল। না চাচি, আসলে বৃষ্টির সঙ্গে কিছু কথা ছিল তাই। কথা তো পরেও বলা যায় জায়ন, এই 2 দিন আর দেখা করে চলবে না। কিছু পারিবারিক নিয়ম আছে যেগুলো মানতেই হয়, বুঝলি তো? এখন যা, নিচে যা। সুরাইয়া বেগমের কণ্ঠে ছিল না রাগ, ছিল একই তীরতা, এক নিঃসংশয় নিয়মের ঘোর। বৃষ্টির ভেতরটাই হঠাৎ একটা আশ্বাসের আলো জ্বলে উঠেছিল। মনে হচ্ছিল আজ এইবার সে নিজের কথাগুলো বলেই দেবে জায়ন ভাইকে। কিন্তু হঠাৎ করে সব আলো নিভে গেল। চোখের সামনে যেন কালো পর্দা টানা হলো। সে চুপ করে গেল। আর জায়ন, সে আর কিছু বলল না। তার মনে যে ভার চাপা ছিল, সেই বোঝাটুকু অন্তত নামিয়ে দিতে পেরেছে। বৃষ্টিকে বলে এসেছে, তাই ফিরে গেল নিঃশব্দে। তোর শরীর খারাপ, তাই আমি উপরে খাবারটা নিয়ে আসলাম। কেমন লাগছে এখন আম্মু? সুরাইয়া বেগম কোমল সুরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ চাচি, এখন একটু ভালো লাগছে। বৃষ্টি একটুখানি হাসতে চাইল, কিন্তু ঠোঁট কাঁপল। শুধু হৃদয়ের ভেতরে অজস্র না বলা কথা জমে রইল। কাঁপতে লেগে সৌন্দর্যটা কোনো ছবি দিয়ে বোঝানো যায় না, ওটা অনুভব করতে হয়। জলের উপর সূর্যের আলো যেভাবে খেলে যায়, সেভাবেই মনে হয় যেন জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অনুচ্চারিত অভিমান ধুয়ে মুছে এই জলে হারিয়ে যাবে। আর তার জায়গায় জন্ম নেবে এক নিঃশব্দ শান্তি, যা আর কোনো শহরের কোলাহলে পাওয়া যায় না, কেবল এই পাহাড় আর জলের মেলবন্ধনে। এই, আমার এই ফোনটা দিকেও ছবি তুলে দেবে? আরোহীর কথাই আকাশ নয়ন দুজনেই ফিরে তাকালো। আকাশ মনে মনে ভাবছে, এই পিচ্ছি আবার ফোন ব্যবহার করে। এই যে রাঙামুলো, কি ভাবেন? নয়ন মনে মনে ভাবল, কথাটা বুঝি আরোহী তাকে বলেছে। এই বুঝি একটা সুযোগ এলো, সে কথা বাড়াবে। এই যে মিস, আমি কেন রাঙ্গামূলো হব? হালকা কণ্ঠে কিন্তু একটু রাগ রাগ ভাব এনেই বলল নয়ন। আরোহী কিছু বলার আগেই আকাশ হেসে বলে উঠল, সরি ছোট ভাই, ও তোমাকে বলেনি বুঝি? নয়নের ভুরু কুঁচকে গেল। মানে? আকাশ এবার আর একটু এগিয়ে এসে হালকা আঁকাবাঁকা হাসি দিয়ে বলল, মানে ওই রাঙামুলু নামটা আমার জন্য নির্দিষ্ট, তোমার জন্য না রে ভাই। এক মুহূর্ত চুপ। আরোহী ভেতর ভেতর বিরক্ত হয়ে ভাবল, এরা কেউ আমার ফটো তোলার দিকে নজর না দিয়ে সবাই রাঙামুলো নিয়েই পড়ে আছে। চত্ব সব আজাইরা কারবার। আর তখনই আরোহী একটু বিরক্ত হয়ে গলা তুলে বলল, এই যে আমার ফটোটা কি তুলে দেবেন কেউ? আকাশ আর নয়ন তখনও কে কার রাঙ্গা মূল্য তা নিয়ে ভাবছে। ঠিক তখনই রায়ন গিয়ে ঝটপট বলে উঠল, আরে রুহি আপু, তোমার এই ভাই থাকতে চিন্তা কিসের? আসো এইদিকে, ফটো তুলে দিই এখনই। রায়নের কথা শুনে আরোহীর মুখে অল্প হাসির রেখা ফুটে উঠল। সে আর এক মুহূর্ত অপচয় না করে দুজনের দিকে মুখ বাড়িয়ে সটকে পড়ল রায়নের দিকে, যেন মনের ভেতর ভাবছে, এই একমাত্র ভাইয়াটাই ঠিক কাজের মনে হচ্ছে। রায়ন এগিয়ে গিয়ে যখন আরোহীর ফটো তুলতে উদ্যত, তখনই আকাশ হঠাৎ তার হাত থেকে ফোনটি আলতো করে নিয়ে পড়ল। যা তুই, আমি তুলে দিচ্ছি। আরোহী মনে মনে একটু বিরক্তই হলো। এতক্ষণ বললাম তখন দর্শক হয়ে দাঁড়িয়েছিল, এখন কেমন ঢং কেন? যাক, আমার তো কেবল ছবিটাই চাই, কে তুললো তাতে কিছু যায় আসে না। আকাশের কাছে থাকা ফোন ক্যামেরায় লেন্সের পেছনে দাঁড়িয়ে পরপর কিছু ছবি তুলতে লাগলো। লেকের নীল জলরাশির পটভূমিতে গোলাপি লম্বা গাউনের ঢেউ খেলানো চাই, কোমর ছুঁয়ে ঝরে পড়া কেশরাশি আর কাজল আঁকা চোখ, সেই কিশোরী যেন কোনো জলপরী হয়ে উঠেছে নীরব, অনিন্ত সুন্দর, অবিকল এক নিখুঁত মুহূর্তে ধরা দেওয়া সৌন্দর্যের অবয়। আকাশের মনে কোথা থেকে যেন এক চাপা কণ্ঠস্বর ধ্বনিত হতে থাকে, আহ কি সুন্দর! এ তো নিছক কিশোরী নয়, এ যে আমার জলপরি, আমার আপন, একান্ত, অথচ ধরা ছোঁয়ার বাইরে। আকাশ, হারিয়ে যেতে দিও না ওকে। হঠাৎ এই যে রাঙামুলো, ফটো তুলছেন না, শুধু দাঁড়িয়ে আছেন? আরোহীর কথাই আকাশের টনক নড়ল। আকাশ এক ঝটকায় ফিরে এলো সেই মায়াবী জগৎ থেকে, যেখানে শুধুই তার জলরাশি। নিজেকে একটু সামলে নিয়ে
ঠোঁটে চিরচেনা বাঁকা হাসি ফুটিয়ে বলল, জি জলপরি, অনেকগুলো ফটো তুলে ফেলেছি। ভালো লাগলে থ্যাঙ্কস বলা দরকার নেই, তবে কোনোদিন যদি কিছু চাওয়া পড়ে না করে দিও না। এই বলে ফোনটি আরোহীর হাতে দিয়ে এক ঝটকায় সরে গেল ইউভির দিকে। আরোহী একটু চমকে ওঠে। এই ছেলে রাঙামুলোই না, পাগলও বটে। সে ফোন হাতে নিয়ে ফটোগুলো দেখতে লাগলো। আর প্রথম ছবিতেই থমকে গেল তার দৃষ্টি। উফ, রাঙামুলো তো একেবারে ছবির কারিগর, অসাধারণ তুলেছে। সবাই মিলে লেকের ধারে দাঁড়িয়ে হালকা হাওয়ায় স্পর্শে অকারণ হাসি, গল্প আর কিশোর সুলভ ঠাট্টায় এক মনোরম বিকেল কাটাচ্ছিল। অনু, মারিয়া, নেহা, আকাশ, রায়ান, ইউভি, রিক, অয়ন আর নয়ন। এদের মাঝে মারিয়া ছিল বয়সে সবচেয়ে ছোট, কিন্তু চঞ্চলতায় কারোর থেকে কম নয়। হঠাৎ রায়ান অনু চুল ধরে টান দিয়ে বসে। রায়ানের অকারণে বলা কোনো উক্তিতে অনু রেগে গিয়ে তার কান টেনে ধরে। খুনসুটির সে নিরীহ ছায়ায় হেসে হেসে একে অপরকে ধাক্কাধাক্কি করতে কখন যে তারা লেকের পাড়ের একান্ত দূরপ্রান্তে চলে এসেছে কেউ টের পায়নি। ঠিক তখনই অনুর পা পিছলে যায় কাদা মাটিতে, আর মুহূর্তের ব্যবধানে সে ভারসাম্য হারিয়ে গভীর জলে পড়ে যেতে উদ্যত হয়। চোখের সামনে সেই দৃশ্য দেখে ইউভি যেন হঠাৎ বাস্তব ভুলে আতঙ্কের গভীরে ডুবে যায়। অনু, তার কণ্ঠস্বর যেন আকাশ বিতীর্ণ করে ছুটে আসে। দৌড়ে এসে ইউভি শক্ত করে অনুর হাত টেনে নিজের দিকে টেনে আনে। সেই দৃশ্য দেখে সবাই থমকে যায়, যেন সময় স্থবির হয়ে পড়েছে। ইউভির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এসেছে। মনে মনে তার বুকের ভেতরে এক দমবন্ধ ঘূর্ণিপাক চলতে থাকে। আর একটু হলেই তার হৃদয়ের একান্ত পাখি সেই অনু এই অজস্র জলতলে হারিয়ে যেত চিরতরে। অনু নিজেও ভীত, কিন্তু ইউভির চোখে আতঙ্ক তার তুলনায় যেন বহুগুণ তীব্র। সে কাপা কণ্ঠে অনুর মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছিস তো অনু? আমি আছি, তোকে কিছু হতে দেব না, কিছুই না। এই বলে নিজের কাছে টেনে নিল। সেই মুহূর্তে ইউভি ঘুরে দাঁড়াল। তার দৃষ্টিতে ছিল আগুনের হলকা। সে রায়ানের দিকে তীক্ষ্ণ রক্তগোলার মতো চোখে তাকিয়ে বলল, নেক্সট টাইম যদি ওর গায়ে একটা আঙ্গুলও ওঠাস রায়ান, আমি তোর হাত ভেঙে দেব। রায়ান স্তব্ধ, ভয়ে নিঃশব্দ। সবাই তাকিয়ে আছে ইউভির দিকে। তাকে তারা এভাবে আগে কখনো দেখেনি। রাগ, ভালোবাসা, আতঙ্ক, অধিকার সব মিশে এক অপ্রতিরোধ্য উত্তাল আবেগ তার চোখে মুখে ছড়িয়ে পড়ছে। অনু ইতস্তত গলায় বলে উঠল, ইউভি ভাইয়া, আমি ঠিক আছি। রায়ান তৎক্ষণাৎ বলে, ভাইয়া আমি সত্যি বুঝিনি। কিন্তু ইউভির কণ্ঠ বজ্রের মতো প্রতিধ্বনিত হলো। আজ যদি ও এই গভীর জলে পড়ে যেত, তখনও কি তুই বলতি আমি বুঝিনি? তার সেই রাগত কণ্ঠ যেন বাতাস কাঁপিয়ে তোলে। সবার মুখের উপর নেমে আসে ভারী স্তব্ধতা। আর এই মুহূর্তে ইউভির অনুর প্রতি অজস্র যত্ন, অধিকার মিশ্রিত ভালোবাসা দেখে নেহার চোখে যেন হঠাৎ একটা কাঁটা বিঁধে গেল। তার অন্তরে কোনো অচেনা বিষাদের ছায়া নেমে এলো। এই অনুভূতির নাম সে জানে না, কিন্তু তা যে এক ধরনের তীব্র অস্বস্তি, তা আর অস্বীকার করা যায় না। আর দেরি করে না, এবার সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে ওঠার আগে আকাশ ইউভির হাত টেনে বলল, ইউভি ভাইয়া, এটা কি ছিল? কোনটা কি ছিল? তুমিও জানো কোনটার কথা বলছি, যেটা ছিল নর্মাল ছিল না। ইউভি একটু দীর্ঘশ্বাস ফেলে কোমরে হাত দিয়ে বলল, তোর যেমন গভীর জলের জলপরি আছে, তার থেকেও বেশি আমার হৃদয় পাখি আছে। আমার অনু হলো আমার সে হৃদয় পাখি। আকাশ চমকে উঠে বলল, কি আমাদের অনু? কিন্তু ভাই, ও তো তোমার থেকে অনেক ছোট। ইউভি একটু হেসে বলল, 7 বছর 4 মাস 18 দিনের ছোট। অন্তত 12 বছরের ছোট মেয়ের প্রেমে তো আর হাবুডুবু খাচ্ছি না। আকাশ আবারও চমকে উঠে ভুরু কুঁচকে বলল, 12 বছর মানে? কে আবার 12 বছরের ছোট মেয়ের প্রেমে পড়লো? তোর কি মনে হয় আকাশ, তিয়াশার হঠাৎ করে 15-20 মিনিটের মধ্যে শরীর খারাপ কি করে হলো? মানে এখানে তিয়াশা কোথা থেকে আসলো? বনুর কোনো শরীর খারাপ হয়নি, জায়ান ভাই আসতে দেয়নি ওকে। আর আমাদের তিয়াশা জায়ান ভাইয়ের আনহেলদি অবসেশন। আর ওই আনহেলদি অবসেশনের কাছে আমার আর তোর হৃদয়ের বাতি সামান্য হারিকেনের আলো বরাবর। আকাশের চোখ বিস্ময়ে প্রলম্বিত হয়ে উঠল। চেহারার প্রতিটি রেখায় ছড়িয়ে পড়ল বিস্ময় ও হতবাক ভাব।
এক পলকের জন্য যেন নিঃশ্বাসটুকু থেমে গেল। তার মনে মনে ভাবছে, যে বড় ভাইয়ার কাল হলুদ, সেই বড় ভাইয়া আমাদের বোন তিয়াশার। তারপর শুধু মুখ থেকে একটাই কথা বেরোলো, কি? এদিকে তিয়াশা বসেছিল তার খালামণি, আম্মু, মামিমা ও চাচিদের সান্নিধ্যে। নারী কণ্ঠে হাস্যরস, গল্প আর রান্নার ঘ্রাণে ভরপুর ছিল বৈঠকখানা। হঠাৎ করিডোরের উপরে থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো, যেন অকারণেই বাতাসে আগুন ধরিয়ে দিল। রোদ? তিয়াশার চোখ রসগোল্লার মতো বিস্ফোরিত হয়ে উঠল। আবার কি করলাম আমি? ডাকে কেন এই লোক? এই ডাক উপেক্ষা করলেই তো কিছু না কিছু কাণ্ড ঘটায়। অগত্যা সে দম নিয়ে জবাব দিল, জি জায়েন ভাই। উত্তর এলো উপরের দিক থেকে, গম্ভীর ও নির্দেশনামূলক কণ্ঠ। একটু উপরে আয় তো, একটা কাজ আছে তোকে দিয়ে। মেহজাবিন বেগম সস্নেহে বললেন, তাড়াতাড়ি যা আম্মু, দেখ তো কি কাজ। জি বড় আম্মু। এই বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। জায়নের কক্ষের সামনে এসে সে দেখল রুম নিস্তব্ধ, কেউ নেই। একটু ভিতরে উকিঝুঁকি করতে গিয়ে হঠাৎ দরজা আচমকা বন্ধ হয়ে গেল। তিয়াশা ঘুরে দাঁড়ানোর আগেই কেউ পেছন থেকে একখানা লাল রঙের শাড়ি মাথায় জড়িয়ে কাপড়টি তার গায়ে পেঁচিয়ে দিল। তারপর সেই হাত পেছনের দিক থেকে তাকে জড়িয়ে ধরে কাচের আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। আয়নার প্রতিবিম্বে প্রতিফলিত হলো এক অদ্ভুতপূর্ব দৃশ্য। গায়ে লাল শাড়ি, চোখে বিস্ময়ী, চুল এলোমেলো, আর তার পেছনে দাঁড়িয়ে জায়নের চোখে সেই অদ্ভুত দীপ্তি, যেন সেই মুহূর্তে সে সময় হারিয়ে এক অন্য জগতে প্রবেশ করেছে। জায়ন মনে মনে বলে উঠল, হে আল্লাহ, এই পিচ্ছি কি রূপে ধরা দিল? এইটুকু মেয়ে এতটা অপার্থিব সুন্দর কি করে হয়? আবার এই পশু বৃত্তির ভালোবাসার তীব্রতায় আমি যেন নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। হে খোদা, যদি কখনো হালাল করি একে, তখন আমায় তুমি রক্ষা করো। জায়নের প্রতিটা ঘনিষ্ঠতায় তিয়াশা শিউরে উঠল, যেন সে অজান্তে এক মাদকতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। কাপা কণ্ঠে সে বলে উঠল, আপনি সবসময় এইভাবে জড়িয়ে ধরেন কেন? জানেন আমার কত কিছু হয়। জায়ন হাসকি কণ্ঠে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি হয় রোদ, বলতো? কি যেন হয় ঠিক বলতে পারি না। যা হয় হোক, শুধু বাধা দিস না আমায়। তিয়াশা সরে যেতে চাইল, ফিসফিসিয়ে বলল, আমি পরপুরুষের স্পর্শ নিব না। জায়ন দৃঢ় স্বরে বলল, আমি তো কোনো পরপুরুষ নই। ছাড়ুন, আমাকে ধরবেন না। কাল পরশুই তো আপনার বিয়ে। এবার জায়ন তিয়াশাকে ঘুরিয়ে তার চিবুকে আলতো ছোঁয়া দিয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই বলে আমি ছুবো না? তোকে না ছুঁয়ে থাকবো কেমন করে বল? তিয়াশা ধীরে নিজেকে সরিয়ে নিল, বলল, যাই হোক, আপনি আমায় ছুবেন না। জায়নের ধৈর্যের সীমা এবার ফেটে গেল। দাঁতে দাঁত চেপে তিয়াশার কবজি ধরে নিজের বুকের সঙ্গে জোরে চেপে ধরল। খবরদার যদি আবার এমন কিছু বলিস, যেই আসুক না কেন, যদি তোকে ছোঁয়ার চেষ্টা করে, আমি তার কবর তৈরি করে ফেলবো। তিয়াশা এবার আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল ভয়ে। ধীরস্বরে বলল, এই শাড়িটা কার? জায়ন চোখ সরিয়ে বলে উঠল, এখন কার গায়ে আছে? আমার। তাহলে তোর। জায়ন একটু আলগা করে দিল তিয়াশা ছোট্ট নরম তোলতোলে শরীরটা। তৎক্ষণাৎ দেরি না করি তিয়াশা দরজা খুলে সজোরে দৌড়ে বেরিয়ে গেল। জায়ন চুল ব্যাক ব্রাশ করে কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে, তার চোখের সামনে তিয়াশার দৌড়ে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ঠাট্টা মিশ্রিত হাসি টেনে বলল, পালা, যত পালানোর। যেদিন তোকে একবার পেয়ে যাব, সেদিন বুঝবি তুই কাছে আসলে আমার কি কি হয়। আর সেই কি কি দেখাতে গিয়ে কয়টা বেড আমি ভাঙবো আমি নিজেই জানি না, আমার লিটল কিটি ক্যাট। চৌধুরী বাড়ির সেই প্রতীক্ষিত ক্ষণ আজ এসে উপস্থিত জায়ন ও বৃষ্টির গায়ে হলুদের আয়োজনে। যেন ঘূর্ণি তুলেছে এক নির্ভীত অস্বস্তি ঝড়। যাদের জন্য এত আয়োজন, সেই দুটি মুখী স্পষ্ট বিরক্তির ছায়া, অথচ বাড়ির কর্তৃগণ ও কর্তা ব্যক্তিবর্গ যেন আনন্দে বিভোর, যেন আজ জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত তাদের দু চোখে। বাগানবাড়ির সম্মুখভাবে বিশাল এক প্যান্ডেল নির্মিত হয়েছে, যা প্রাকৃতিক শোভাকে আড়াল করে তুলছে কৃত্রিম আলোকছটায়। মূল ফটকে সুদৃশ্য ফুলের গেট, ঘরে ঘরে শোভা পাচ্ছে শুভ্র চুনির লাইটে সজ্জিত সৌন্দর্য।
মেহেন্দি ও গায়ে হলুদের স্টেজ হয়েছে সেই প্যান্ডেলের মাঝেই চোখ ধাঁধানো সেই আয়োজন যেন সবাইকে মুগ্ধ করল। তিয়াশার অন্তরে বাঁধিয়ে দিয়েছে এক অজানা অস্বস্তির কাঁটা। আকাশটাও যেন আজ মনের মতো রং মেলাতে ব্যর্থ। ঘন কালো মেঘে আচ্ছন্ন আকাশ যেন পূর্বাভাস দিচ্ছে এক অপ্রত্যাশিত বর্ষার। গৃহিণী ও চাচিরা আকাশের এই রূপে খানিক হতাশ। এমন এক উজ্জ্বল দিনে প্রকৃতি কেন এত বিমর্ষ? আজকে দিনে আরও অনেক অতিথি এসে পৌঁছাবে। তার মধ্যে রয়েছে জায়নের অন্তরের বন্ধুরা, যাদের আগমন এ বিয়ের অনুষ্ঠানে এক ভিন্ন রঙের আবেশ আনবে। তবে নাজিম আগেই জানিয়েছে সে এই শুভক্ষণে উপস্থিত হতে পারবে না। সকালে ফোনে জায়নের সঙ্গে কথা বলে সে দুঃখ প্রকাশও করেছে। সাগর, আহান ও পলাশ আসছে ঢাকা থেকে, চট্টগ্রাম অবধি ফ্লাইটে আসছে। সেখান থেকে চৌধুরী পরিবারের গাড়ি তাদের নিয়ে আসবে বাগানবাড়িতে। দুপুরে অনুষ্ঠিত হবে মেহেন্দির অনুষ্ঠান, যার জন্য নির্ধারিত হয়েছে সবুজ রঙের ড্রেস, আর সন্ধ্যায় গায়ে হলুদের থিমে থাকবে লেমন হলুদ রং। বাড়ি জুড়ে এখন এক অপার কোলাহল। শিশুদের হাসি, কান্না, ছোটাছুটি যেন প্রাণ জাগিয়ে তুলছে চারপাশ। আর সেই কোলাহলের মধ্যেই আয়েশা বেগম ছোট্ট মারিয়াকে ধমকাচ্ছেন, যেন অতিরিক্ত ছোটাছুটিতে সে কোথাও পড়ে গিয়ে ব্যথা না পায়। বড় ভাতিজা ভাতিজির এই শুভ লগ্নে কোনো বিপর্যয় দেখতে চান না তিনি। দুপুরের আলো ধীরে ধীরে নিঃশ্বসিত হচ্ছে। সোনালি রোদের কোমল পরশে চারপাশ জ্বলে উঠছে এক ধরনের স্বর্গীয় আভায়। ঠিক এমন সময়ে পৌঁছেছে জায়নের বন্ধুরা। সাগর ও তার স্ত্রী ইভা, আহান ও তার স্ত্রী মিথিলা, পলাশ ও তার স্ত্রী নূর। আগমনের সঙ্গে সঙ্গেই সাগর শুরু করেছে তার স্বভাবসুলভ ঠাট্টা রসিকতা। অতিথিদের জন্য করা হয়েছে হালকা নাস্তা ও নানান রকমের কোল্ড ড্রিঙ্কসের আয়োজন করেছে। বন্ধুদের স্ত্রীরা মেহজাবিন বেগমের সাথে রুমে রেস্টার জন্য আগমন করেছে। এদিকে বাইরের বসার অংশে ছায়া ঘেরা এক কোণে বসে আছে জায়ন ও তার 3 বন্ধু। কিরে মামা, তোর তো সেই লাগ। সাগরের এই কথাই জায়ন চোখ রাঙিয়ে ওঠে। পলাশ মুখ গম্ভীর করে বলে ওঠে, এই তোরা সবসময় কিসের এত সিক্রেট রাখিস রে? কানে কানে ফিসফাস করিস যেন পৃথিবীর সব সিক্রেট তোদের কাছেই জমা। সাগর তৎক্ষণাৎ গলা চড়িয়ে বলে, আরে আরে না না, কিছু না ভাই, এমনি। পলাশ থামিয়ে দেয়। চুপ কর সাগর, তুই মিথ্য বললেই বুঝতে পারি। এবার বল, কেসটা কি? সাগর কেবল বারবার জায়নের মুখের দিকে তাকাচ্ছে, আর জায়নের মনে যেন ক্রমাগত চাপ দিচ্ছে এক ধরনের রাগ, বিরক্তি। এই সাগর নামের পাত্রটাকে যেন এক থাপ্পড়ে চুপ করিয়ে দেয় সে। অবশেষে জায়ন উঠে দাঁড়িয়ে ঠোঁট টেনে আনে এক রহস্যময় বাঁকা হাসি। হয়তো 2-3 বছর পর আবারও একটা বিয়ে করব। এই বলে সে ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়ে। পেছনে রেখে যায় বন্ধুদের মুখে বিস্ময়ের ঢেউ আর পলাশের মনে হাজার প্রশ্নের স্রোত। বাইরে চলছে মেহেন্দির অনুষ্ঠান। উপস্থিত মেহমানদের সঙ্গে আয়োজিত হচ্ছে সেই অনুষ্ঠান। বৃষ্টিকে ভীষণ সুন্দর লাগছে সবুজ রঙের লেহেঙ্গাতে, কিন্তু কোথায় যেন এক অস্বস্তির ছায়া। তার মা চাচিরাও পরেছে সবুজ রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং জুয়েলারি। এদিকে মেয়েদের ঘরে সাজার ঝড় উঠছে। তিয়াশার সাজার একটু ইচ্ছে নেই, কিন্তু আরোহী জোর করে সাজাচ্ছে। নেহা তো এমন সাজ দিয়েছে যেন আজ তার মেহেন্দি। আজ সবাই সবুজ রঙের সিল্কের শাড়ি পরেছে। অনন্যা পর্যন্ত আজ শাড়ি পরেছে। জায়ন, ইউভি, আকাশ ড্রয়িং রুমে দাঁড়িয়ে এক প্যাঁচড়া পাড়ছে। আকাশ জিজ্ঞেস করে যাচ্ছে তার মনের হাজারো প্রশ্ন। জায়ন বুঝতে পারছে ইউভি আকাশকে সব বলেছে। এদিকে জায়নের বিরক্ত দেখে ইউভি মুচকি মুচকি হাসছে। ভাইয়া বলো না। আকাশ জায়নের পেছনে পেছনে ঘুরে জিজ্ঞেস করে যাচ্ছে, আরে কি বলবো? তোমার তো কাল বিয়ে, তাহলে তিশা? তিয়াশা না, আপু বলবি। আপু কেন বলবো? ও আমার 4 বছরের ছোট। আমি কোনো রিস্ক নিতে চাই না ভাই। আমার হবু বউটা এত সুন্দর, যতই তার জলপরি থাক, আপু বলবি। যদি আপু ভালো না লাগে ভাবি বলতে পারিস। জায়নের কথাই যেন আকাশ তার কিছু উত্তর পেয়ে গেল। শকটের পর শকট খেয়ে যাচ্ছে ছেলেটা। এই শকটের পর আরেক শকট খেয়ে বসলো 3 জনে। দেখলো 4 রমণী সিঁড়ি বেয়ে নামছে, কিন্তু
যে যার রমণীকে দেখে শক খেয়ে গেল, মুখ হা হয়ে গেল। আকাশ হা করে তাকিয়ে থেকে বলে উঠল, ওরে আমার জলপরি, এ তোর কেমন রূপের খেলা যে আমার চোখ ঝলসে দিলি। ইউভির যেন চোখের সামনে সব বেসামাল লাগছে, সঙ্গে নিজেকেও বেসামাল করে নিচ্ছে। হৃদয় পাখি, আমার হৃদয় নিয়ে খেলা করো না সোনা। যেন বুকের বাঁ পাশে হাত দিয়ে একটা কথাই বলল, ইউভি রে, আমায় ধর, আবার অসুস্থ লাগছে। তোরা চোখ বন্ধ কর, তোদের নজরও যেন আমার গ্রিন অ্যাঞ্জেলের দিকে না যায়। ওরে ইউভি, এ তোর বোনের কেমন রূপ! হায়, আমি তো লুইটা গেলাম। এই বলে নিচে ধপাস করে পড়ে যাওয়ার আওয়াজ আসলো। তিয়াশা আজ পরেছে এক ডার্ক গ্রিন রঙের টকটকে রেশমি শাড়ি, যার সারা গায়ে সোনালি জরির নিখুঁত কাজ। ফর্সা গায়ের সঙ্গে যেন শাড়ির সবুজের ঝলক আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে, চোখ জুড়িয়ে যায়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজটি কোনোই ছুঁয়ে নেমে এসেছে, আর পেছনের দিকটা বেশ খোলা, সেখানে সূক্ষ্ম কারুকাজের নিদর্শন যেন নিঃশব্দে কথা বলে যাচ্ছে। চুলগুলো পরিপাটি করে বাঁধা খোপায়, যার চারপাশে জর্ণ সাদা বেলি ফুলের মালা, আর যার থেকে এক মিষ্টি ঘ্রাণ বাতাস ভেসে বেড়ায়। চোখে গাঢ় কাজল টানা ওই ডাগর ডাগর চোখ যেন কথা বলে নিঃশব্দে। ঠোঁটে হালকা ঝকঝকে লাল লিপস্টিক, যা তার মুখের আদলকে আরও উজ্জ্বল করে তুলছে। গলায়, হাতে আর কানে সবই ম্যাচিং সবুজ গহনা, নির্বিচারে নয়, বরং সাজের সঙ্গে এক অপূর্ব ভারসাম্য রেখে, যেন রাজকীয় কিন্তু ভারী নয়, সৌন্দর্যের সীমায় যেন পরিপূর্ণ। তিয়াশাকে দেখে মনে হচ্ছে সে আজ শুধুই সাজেনি, সে যেন নিজেই এক উৎসব, আর এই উৎসবের রঙে কেউ একজন নিশ্চয়ই রং খেলে যাবে। এদিকে অনন্যার পরনে অলিভ গ্রিন টিস্যু সিল্ক শাড়ি, সূক্ষ্ম সোনালি জরির কাজ, হাই নেকফুল স্লিপ ব্লাউজ, পেছনে ডিপ কাট স্লিক খোপাই জড়ানো বেলি ফুল, গাঢ় কাজল টানা চোখ আর বান্নর ডাক লিপস্টিকে তার রুচিশীল রূপ আরও নীরব অথচ নজর কাড়া। গলায় পাথরের চেট, হাত ভরা কাছের চুড়ি। অনন্যা যেন সৌম্য দীপ্তির অন্য নাম। আরোহী গাঢ় পটল সবুজ জর্জেট শাড়ি, মেটালিক বর্ডার, হাফ স্লিভ ব্লাউজ, খোলা চুলে একপাশে গুজে রাখা বেলি ফুল, ঠোঁটে দীপ্ত মেরুন লিপস্টিক, চোখে স্মোকি মেকআপ, কানে বড় দুল, নাকে ছোট্ট নজবিন। তার উপস্থিতি ঝলমলে একটুখানি খুনসুটি। নেহার পরনে ডার্ক গ্রিন সিল্ক শাড়ি, সিলভার জরির নিখুঁত কাজ, খোলা পিঠে স্লিপলেস ব্লাউজ, খোলা চুল, লাল লিপস্টিক, টানা কাজল, একরাশ স্টাইল। সবার সাজে এক এক রকম সৌন্দর্য মেলে ধরেছে। কারো চোখে আত্মবিশ্বাস, কারো ভেতরে নরম ছোঁয়া, কেউ বা একরাশ উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। কিন্তু তিয়াশাকে দেখলে যেন একটু বেশি চোখে পড়ে। সে চাইলেও যেন নিজেকে লুকাতে পারে না। ঢাস। বেবি, তোরে দেখে ভাইয়া তো পুরোই মাটিতে লুটোপুটি খাইতেছে। তিয়াশার কানের কাছে বলেই আরোহী এক খুনসুটি হাসি দিল। লুটোপুটি না ছাই, হয়তো নেহা আপুর এত স্টাইল সাজে নিজেরে আর ঠিক রাখতে পারে নাই, বুঝলি? আরে না রে, দেখ না কেমন ভাব করে তাকিয়ে আছে। এই, তুই চুপ থাকবি? সারাক্ষণ তোর শুধু ফাউ বকা। এদিকে অনন্যা তিয়াশাকে বলে উঠল, আচ্ছা তিয়াপু, ভাই এরকম পড়ে গেল কেন? যা গিয়ে জিগায় আয়। ঠিক বলছো, দাঁড়াও নিজে গিয়ে জিজ্ঞেস করে আসি। এইদিকে নেহা ভাবছে তার সাজা সার্থক। তার ইউভি ভাই তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু সে তো নির্বোধ। ইউভি যে তার হৃদয় হরণী হৃদয় পাখিকে দেখছে, সেটা কি বোঝাবে? আরে ভাইয়া কি করো? ওটো, মান সম্মান সব শেষ করে দেবে দেখি। এইভাবে পড়েছ, ওরা দেখলে ভাববে আমরা আদাইল্লা বেটা। আকাশের কথায় জায়নের কোনো ভাব প্রকাশ পাচ্ছে না, এক দৃষ্টিতে পরখ করে যাচ্ছে তার কিশোরীকে। এটা কি সাজে রে ইউহি? এ তো আবার মরণের গভীর খাত। শেষ রে, আমি শেষ। হে আল্লাহ, এত কেন সাজছে তোর বোন? আমায় ধ্বংস করবে বলে? ওরে আমি এমনি ধ্বংস হয়ে গেছি, এবার থামতে বল রে। আকাশ আর ইউভি ভাবছে তারা নিজেদের চোখ সামলাবে না তাদের বড় ভাইয়াকে। তাদের কিশোরীরা যে তাদের ধ্বংস খেলা দেখাচ্ছে, কে বোঝাবে? ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? সব দোষ তোর বোনের। আমায় পাবনায় ছেড়ে দিয়ে আয়, নইলে আমার এই বেয়াদব মহিলা আমায় মেরেই ফেলবে। ভাইয়া তুমি পড়ে গেলা কেন? ব্যথা লাগে নাই তো? অনন্যার কথায় জায়ন কোনো জবাব দিল না, কিন্তু ইউভি ঠিকই বলল, তোমরা যে জলবা দেখাইছো ভাইয়া না পরে। মানে? মানে কিছু না, সুন্দর লাগছিল অনু।
থ্যাংক ইউ ইভি ভাইয়া। এই বলে অনু আবারও তিয়াশাদের কাছে চলে গেল। যেন উঠে দাঁড়ালো। দেখ ভাই, আমি আমার এই বেয়াদব হবু বউরে এইভাবে রূপের ঝলক দেখাতে দিতে চাই না। কেউ যেন না দেখে, বিশেষ করে ওই অয়ন। এরই মধ্যে একটা কথা ভেসে আসলো। ওয়াও তিয়াশা, ইউ লুক সো বিউটিফুল অ্যান্ড অল গার্লস লুক বিউটিফুল। ব্যাস, অয়নের কথাই যেন জায়নের জ্বলে পুড়ে গেল। সঙ্গে আকাশ আর ইউভিও রেগে গেল। নয়নও বলে উঠল। আরোহী, তোমাকে তো ফুলের কলি লাগছে। আকাশে পাড়ায় নিজেকে সামলাতে পারল না, চোয়াল শক্ত করে দাঁত চেপে পড়ল। বড় ভাই, তোমার মামুর ছোট পোলা কিন্তু আমার কাছে উদাম কেলানি খাবে বলে দিলাম। ইউভি এদিক দিয়ে হেসে বলে। আরে আকাশ, তোর ভাইয়ারে দেখে মনে হচ্ছে না উনি নিজেই এখন অয়ন ভাইয়ারে মার্ডার করতে চায়। জায়নের হাতের শিরাগুলো যেন ফুলে উঠেছে, জল শক্ত হয়ে যাচ্ছে, চোখ জল জল করছে ক্ষিপ্ততায়। অয়নের দিক ইশারা করে এসে রীতিমতো গর্জে উঠল। ইউভি, এই কুত্তার বাচ্চারা এইখান দিয়ে এক্ষুনি নিয়ে যা, না হলে ওর ফেস কাট চেঞ্জ করে দেব। এসে থেকেই মাথা খাওয়া শুরু করেছে। এরই মধ্যে নেহা এসে ইউভির সামনে দাঁড়িয়ে বলে। কেমন লাগছে ভাইয়া? নিজের বোনের মতন লাগিস সব সময় তুই আমার কাছে, এখন বিদায় হ। ইউভির এই কথা শুনে মুখ ফুলিয়ে নেহা বাইরে চলে যায়। ইউভি হালকা বিরক্তি দিতে বলে ওঠে। এমনি প্যারা শেষ নেই, আবার নতুন প্যারা। আকাশ শেষে ওঠে ইউভির কথায়, কিন্তু জায়নের চোখে সেই হাসি পড়ে না। তার কণ্ঠে আবার বজ্রের মতো ধমক। ইউভি, আমি তোকে কি বলেছিলাম শুনিসনি? এবার ইউভি আর দেরি করে না, তৎক্ষণাৎ অয়ন আর নয়নকে কিছু একটা বলে ড্রয়িং রুম ছেড়ে বাইরের দিকে পা বাড়ায়। তিয়াশার দিকে পা বাড়ায় জায়ন এর পরনে ছিল গ্রিন কালারের পাঞ্জাবি আর হোয়াইট কালারের পায়জামা। কৃত্রিম বডির উপরে পাঞ্জাবি আর এই হিরো মার্কা চেহারাই যেন আরও বেশি ভালো লাগছে। তিয়াশা মনে মনে ভাবছে, আহা, তার আপু কি লাকি, কি হ্যান্ডসাম বর, কিন্তু উনি আমার দিকে কেন আসছে? এই প্রশ্নে যেন তিয়াশার সারা শরীরে শিহরণ খেলে যায়। হাত পা ঠান্ডা, শ্বাস আটকে আসে, হৃদয়টুকু যেন থেমে গিয়েছে মুহূর্তের জন্য। মন, তোরা বাইরে যা, এখানে কি করছিস? জায়নের এই উক্ত বাক্যে যেন আরোহী আর অনন্যা ঘাবড়ে গেল। অনন্যা বলে উঠল। এই তো ভাইয়া, কিছু না, যাচ্ছি এক্ষুনি। কিন্তু তিয়াশা মনে মনে ভাবল, যাক বাবা, তার মানে আমি কিছু করিনি, আমায় কিছু বলতে আসেনি, বাঁচা গেল। ব্যাস, একটু খুশি হয়ে আরোহী অনন্যার সঙ্গে পা বাড়ালো। তিয়াশা রোদ হয়ে গেল। তিয়াশার তার আশার কেউ এক সমুদ্র জল ঢেলে দিল। তাও আজ তাকে হালে হবে কিছু বলে শুনিয়ে দেব। তোকে কি যেতে বলেছি? মারি যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয় কিশোরীর পানে। এইভাবে কি দেখছেন? তিয়াশার কথাই যেন জায়ন বাস্তবে ফিরে এলো। দেখছি তুই আর মানুষের মস্তিষ্ক কিভাবে খারাপ করতে পারিস। কেন? আমি আবার কি করলাম? যেন একটু এগিয়ে এসে রাগী স্বরে বলল। কি পড়েছিস এটা? তিয়াশা কোমরে হাত দিয়ে একটু মুচকি হাসি দিয়ে মুখ বাঁকি বলল। কেন দেখতে পাচ্ছেন না শাড়ি পরেছি? অন্ধ নাকি বাবা? আপনি কি জানেন না এটাকে শাড়ি বলে? কাল নিজেই তো একটা গিফট করলেন। তিয়াশার এরকম বিদ্রুপ বাক্য যেন জায়নের ক্রুদ্ধ সত্তাকে আরও রাগিয়ে তোল। মুহূর্তে চোখে মুখে রোষের ছায়া নেমে এলো, চলে তপ করতে লাগলো দমন করা ক্রোধ। হ্যাঁ, অনেক কিছুই দেখতে তো পাচ্ছি, তুই দেখাচ্ছিস, আমি না দেখলে কে দেখবে? জায়ন এই কথা বলে নিজেকেই মনে মনে বলল। কিন্তু আমি তো চাই না আমার জিনিস অন্য কেউ দেখুক, কেউ দেখার আগে তার চোখ তুলে নেব। তিয়াশা একটু ভুরুকুচকে মুখ বাঁকিয়ে বলল। হে আল্লাহ, আমি কি দেখলাম? রোদ, একটা কথা শোন, তুই যদি ভাবিস তুই এইভাবে এই সাজে এই পরে মেহেদির ফাংশনে এনজয় করবি, তাহলে ভুলে যা। রোদের কানের কাছে মুখটা নিয়ে তার কথা এইভাবে জানিয়ে দিল রোদকে। যেই মুহূর্তে জায়ন তার মুখটা তিয়াশার কানের একদম কাছে এনে গরম নিঃশ্বাস ফেলে আর থেমে থেমে নিচু স্বরে কিছু বলে, সেই মুহূর্তে তিয়াশার শরীর যেন অদ্ভুত এক শিহরণে কেঁপে ওঠে। বুকের গভীরে কোথাও জমে থাকা না বলা অনুভূতিগুলো হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সারা শরীর জুড়ে। অজানা সেই উত্তাপী তিয়াশার মন ও দেহ দুটোই যেন এক রহস্যময় আবেশে ঢেকে যায়। বুঝে ওঠার আগেই অনুভব করে এই মানুষটার এক একটা নিঃশ্বাস, এক একটা শব্দ যেন তাকে অজানা কোনো আবেগের জালে বেঁধে ফেলেছে। ধীরে ধীরে নিঃশব্দে তাও নিজেকে সামলে বলে ওঠে। আমি এইভাবে এই সাজে এই পরেই যাব? হবু দুলাভাই, আপনি বলার কে? এই মেয়ে কি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে জায়নের? সে কি চেনে না, সে কি জানে না জায়নকে? রোদ, রাগাস না কিন্তু, বলে দিলাম এর ফল ভালো হবে না।
চেঞ্জ করে আয়, এক্ষুনি বলছি। আপনার ফল আপনি খান, আমার জেনে দরকার নেই। বাই। এই বলে রোদ মুখ বাঁকিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়াবে, তার আগে যেন হঠাৎ যেন আর এক মুহূর্ত সহ্য করতে না পেরে যেন এক লাফে এগিয়ে এলো তিয়াশার দিকে। তিয়াশা কিছু বুঝে ওঠার আগেই তার কোমরের চারপাশে জায়নের শক্ত হাত জড়িয়ে গেল। এক মুহূর্তে তাকে শূন্য তুলে নিজের ডান কাঁধে এমনভাবে ঝুলিয়ে নিল যেন ওজন বলতে কিছুই নেই। তিয়াশার মাথা ঝুলে পড়ল জায়নের পিঠের দিকে, লম্বা চুলগুলো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে, আর তার কোমর থেকে পা পর্যন্ত অংশটা ঝুলে রইল জায়নের বুক বরাবর সামনের দিকে। পা দুটো হালকা দুলছে বাতাসে, তার দুহাত নিচের দিকে পড়ে আছে, আর মুখটা লজ্জা আর অভিমান মেশানো, বিস্ময়ে লাল হয়ে উঠছে। জায়ন ভাই প্লিজ নামান, কেউ দেখলে কি বলবে? জান তিয়াশার কথায় পাত্তা দিল না, এগিয়ে গেল রুমের দিকে। জান রুমের ভেতরে ঢুকে পেছনের পায়ের ঠেলায় দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দিল। তার নিঃশ্বাস ভারী, চোখে একরোখা আগুন। তিয়াশাকে কাঁধ থেকে নামিয়ে দেওয়ালে গা ঘেঁষে দাঁড় করালো, হাত দুটো শক্ত করে চেপে ধরলো দুদিকে, যেন কোনো পালানোর পথ নেই। চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আমার কথা শুনতে তোর কষ্ট হয় বেয়াদব? তিয়াশার গলা কাঁপছে, শরীরও যেন শীতল হয়ে গেছে। সে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আচ্ছা শুনবো, প্লিজ ছাড়ুন। জায়নের ঠোঁটে ঠান্ডা এক হাসি খেলে গেল, কিন্তু চোখে ছিল কেবল আগুন। সে ধীরে ধীরে তিয়াশার গলার কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলল, ইটস টু লেট বেবি গার্ল। যখন বলেছিলাম তখন কি শুনেছিলি? আমি কে তোর? আজ দেখাবো আমি কে তোর। তিয়াশা ঠোঁট কেঁপে উঠল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। শব্দ আটকে গেল গলায়, হৃদস্পন্দনের নিচে। জানের হাতের চাপে সে আরও কাছে চলে এলো, গলায় তার নিঃশ্বাস ছুঁয়ে গেল। জান মুখ গুজে বলল, বল, আজ দেখাবো আমি কে তোর। তিয়াশার কণ্ঠে কাঁপন, গলা নিচে অসহায়তা। প্লিজ ছাড়ুন, আমি শুনবো প্লিজ। কিন্তু জান যেন আর নিজের মধ্যে নেই, তার গলা ভারী হয়ে উঠল। তুই জানিস না তুই কি করিস আমার সঙ্গে? বারবার তোকে যেতে বলেছি, তুই তো শুনিসনি। এখন কি করব বল? এবার জেদে অভিমানে দগ্ধ তিয়াশা নিজেকে জায়নের শক্ত বাহু থেকে ছাড়িয়ে নিল এক ধাক্কায়। তার চোখে অগ্নিশিখা, কণ্ঠে প্রতিধ্বনিময় চিৎকার। আপনি কি মনে করেন আমি আপনার হাতের কাঠের পুতুল? চাইলেন তুললেন, চাইলেন থামালেন। আমি মানুষ ভাইয়া, পুতুল নই। এই কথা যেন বিদ্যুৎ হয়ে আশ্রে পড়ল জায়নের বুকের মধ্যে। সে পাথরের মতো দাঁড়িয়ে গেল, কিন্তু ঠোঁটের কোণে উঠে এলো ক্ষিপ্ততা, কণ্ঠে বজ্রধ্বনি। রোদ, বেশি বাড়াবাড়ি করছিস। তিয়াশার চোখ বেয়ে নেমে এলো চুপচাপ অশ্রু, তার কণ্ঠ ভাঙ্গা, বুকে জমে থাকা যন্ত্রণা গলিয়ে পড়ল। কাল থেকে আপনি আমার আপুর স্বামী হবেন, তাই তো? তবু আজ এই সব বলছেন আপনি আমার কাছে। এই অধিকার কোথা থেকে পেলেন? জায়ন যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, সে চিৎকার করে উঠল। রোদ! তিয়াশা এক দৃষ্টে তাকিয়ে থাকলো তার চোখে, তারপর রাগান্বিত সুরে বলল, চিৎকার করবেন না জায়ন ভাই। চোখে জল, পায়ে ঝড়ের গতি। সে ঘর ছেড়ে পালিয়ে গেল। জায়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, ঠোঁট জমে আসছে। তার ঠোঁট থেকে এক নিঃশ্বাসে ভেসে এলো ফিসফিস করা কথা। পালাস না রোদ, তুই চলে গেলে আমি মরে যাব। এই যে মিস জলপরি, একটু শুনবেন? আকাশে এমন কথা আরোহী ঠোঁট উল্টে বলল, বলুন। তোমার ওই রূপের আগুনে ঝলসে যাচ্ছে এই মন, নিজেকে ঠিক রাখা কষ্ট হয়ে যাচ্ছে। এ তোমার কেমন রূপের খেলা যার জন্যে এই মন অবিরাম বিচলিত? আরোহী মনে মনে ভাবল, কি বলে এলো, মাথা কি পুরোই গেছে? এই যে রাঙামুলো, যখন মন ঝলসে যাচ্ছে তাহলে চোখ বন্ধ করে নিন, আমি পানি এনে সেই আগুন নিভিয়ে দিচ্ছি। তুমি পানি এনে দিলে সেই পানি কেরোসিন হয়ে আমায় আরো বেশি দগ্ধ করবে। যত সব ফালতু কথা। আকাশ ফিসফিস করে বলল, এই ফালতু লোকের ফালতু কথাই তোমার শুনতে হবে আজীবন। এই এই, আপনি ফিসফিস করে কি বললেন? কিছু না। শোনো রূপসী, এই রূপের ঝলকানিতে শুধু আমার জন্য হয়, অন্য কেউ যেন নজর না দেয়। নজর দেওয়ার জন্যই তো এরকম করে সেচেছি। বাই দ্য ওয়ে, হু আর ইউ? আপাতত আপনার বান্ধবীর ভাই, তবে একটা নাম তোলা রইল যেটা অন্য কোনো দিন জানাবো। এই জানতো, পাবনা যান, আপনার মাথা পুরো গেছে। এই বলে আরোহী ছুট লাগালো, এবং আকাশ তার জলপরীর অঙ্গভঙ্গি করে চলে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পলক ফেলার মতন সময় ব্যয় সে করছে না, এবং সে বুকের বাঁ পাশে হাত দিয়ে আওড়ালো।
তুমি যদি বলো তাহলে তাই যাব। তোমার এই রূপের ঝলক বেশি দিন সহ্য করতে পারবো না, সত্যি। এই তুমি তাকে নিজের করে নিবই, যতই বাধা আসুক তবুও আমার একান্তই তোমাকেই লাগবে, হবু ডাক্তার সাহেবের হবু বউ। চৌধুরী বাড়ির প্রাঙ্গণে আজ এক ভিন্ন রকম উচ্ছ্বাস বাতাসে মিশে আছে। মেহেদির কাঁচা পাতার ঘ্রাণ, শাড়ি কুচির ঝুমঝুম আওয়াজ আর মেয়েদের হাসির খিলখিল ধ্বনি। চারিদিকের আলোকসজ্জা ঝলমল করছে। দেওয়ালে ঝুলছে রঙিন পর্দা, গাছে জড়ানো ফেয়ারি লাইটের আলো দুলছে বাতাসে। একটা কোণায় বসানো হয়েছে মেহেন্দির স্টেজ নকশা করা কার্পেট। এর উপর বৃষ্টির আশেপাশে বসে আছে সবাই। সবার হাত মেলে দিয়েছে নকশার জন্য। কেউ দুলকি চালে গান ধরেছে, মেহেন্দি হাই রাসনে লাগি, আর তার সঙ্গে তাল মিলে চলছে ঢোলক, হাততালি আর অজস্র স্মৃতির গল্প। তিয়াশা বাইরে আসার আগে তার সাজ মুখে শাড়ি চেঞ্জ করে একটা 3 পিস পরে নিচে এসেছিল। আরোহী রাগে সুরে জিজ্ঞেস করে ওঠে, দোস্ত তুই কি করলি এটা? তোর মনে হয় আমি এইটা করতে ইচ্ছুক ছিলাম? তার মানে ভাইয়া? হুম। দেখছিস দোস্ত, আমি বলেছিলাম ভাইয়া তোরে দেখে পড়ছে, তুই মানিস নাই। তুই দেখ বসে, আমি ওনার এই সব কাজে প্রচণ্ড রেগে আছি, তাই চুপ কর। অনন্যা, তিয়াশা, নেহা, আরোহী, রাইমা, ইভা, মিথিলা, নূর বৃষ্টির চারপাশ ঘিরে বসেছে। তার হাতে পাতার মতো পাতলা মেহেন্দি লাগানো হচ্ছে। মাঝে মাঝে সে চোখ বন্ধ করে কি যেন ভাবছে। তার মধ্যে মেহেন্দি আর্টিস্ট বলে উঠল, আপু ভাইয়ার নামটা কোথায় লিখতে চান? বৃষ্টি একটু চুপ করে থিম কণ্ঠে বলল, আপনি ছেড়ে দেন নামের জায়গাটা, আমার জামাইকে দিয়ে লিখে নিব। নূর বলে উঠল, বাহ ভাবি, আপনি তো খুব রোমান্টিক। ভাইয়া নিশ্চয় বলেছে উনি মেহেন্দি লাগিয়ে দেবে। সবাই খুব হেসে উঠল, কিন্তু হাসি নেই শুধু তিয়াশার মনে। এই যন্ত্রণা সে আর নিতে পারছে না। এদিকে জায়ন ভাইয়ের সব কথা কোথাও যেন মনে হয় আমি তার সব। কিন্তু মেহেন্দি আর্টিস্ট বলে উঠল, খুব ভালো ডিসিশন আপু। বৃষ্টি আর কিছু বলল না, চুপ করে রইল। বৃষ্টির এই চুপকি কারো নজরে পড়ে না। তারই ফাঁকে ছেলেরা একটু দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। এদিকে সাগর, পলাশ, আহান, আকাশ, ইউভি আড্ডা দিচ্ছে, সঙ্গে জায়নও আছে। কিন্তু সব কিছুর মাঝেও জায়ন আজ যেন অন্যরকম, চোখে এক চাপা অস্থিরতা, হৃদয়ে এক বেসামাল ঢেউ চলছে। বারবার মনে পড়ছে তিয়াশার বলে যাওয়া কথা। প্রোগ্রামের খাবার দাবারের জন্য বুফে সিস্টেম করা হয়েছে প্যান্ডেলের সাইডে। বাড়ির গিন্নিরা, কর্তারা এসব দিকেই ব্যস্ত। রাতে আবার হলুদের প্রোগ্রাম। সবই খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও রয়েছে এক আলাদা সুখ। কিরে জায়ান, এইভাবে বসে আছিস কেন? কিছু হয়েছে? আহানের কথাই সবাই জায়নের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। জায়নের চোখটা লাল হয়ে আছে, ক্লান্তির জন্য না, ওটা যেন চেপে রাখা অসহ্য রাগ আর না বলা কষ্টের ছাপ। মুখটা শুকনো, ঠোঁট দুটো শক্ত করে একসাথে চেপে ধরা, যেন ভেতরে সব অনুভূতি আটকে রেখেছে শুধুমাত্র পরিবারের কথা ভেবে। সে কি পারতো না একবার পরিবারকে তার মনের কথাটা জানাতে? চোখের কোণায় জমে থাকা অশ্রুটা ঠিক গড়িয়ে পড়ে না, কিন্তু তার ভারে জায়নের সমস্ত মুখোপই যেন নিঃশেষ হয়ে গেছে, নিঃশব্দে চিৎকার করছে, আর পারছি না। আমি কি ভুল করলাম? পারতাম তো একবার পরিবারকে বলতে, কিন্তু তাতে যদি বিপরীত কিছু হতো। নিজেকে তো আর সামলাতে পারছি না রে, আমি আর পারছি না। রোদের মুখের দিকে তাকাতে পারছি না, ভয় হচ্ছে আমার। আমি যদি হারিয়ে ফেলি তাহলে এই যে যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণায় হয়তো মরেই যাব। জায়নের কথাই সবাই যেন নিঃশব্দ হয়ে গেল। জায়ন এবারও বলল, বুঝলি সাগর, মেনে নিলে শান্তি, মনে নিলে অশান্তি। ও আমাকে বলে আমি বাঘের বাচ্চা, কিন্তু ওকে কি করে বোঝাবো নিহত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। আন তার বন্ধুর পরিস্থিতি বুঝে বলল, দেখ জায়ান, তোর পরিস্থিতি এমন যে তোকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। শুধু এটাই বলবো, তুই যা করবি ওয়ালেস পাশে আছি। আর কখনো অনুভবে কাউকে বাধা দিতে পারে না। অনুভবের অনুভূতি একান্তই নিজের। তাই প্লিজ এবার এই নিয়ে চিন্তা করিস না। জি ভাইয়া, আহান ভাই ঠিক বলেছে। আমি আমার 2 বোনের ভাইয়া, অন্তত বুঝতে পেরেছি তুমি কোন পরিস্থিতিতে আছো। ইভির কথাই জান ফিরে তাকালো তার দিকে, কিছু বলল না সে, শুধু নিঃশব্দে একবার তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল।
খাওয়া দাওয়ার উৎসবমুখর পর্ব অনেক আগে শেষ। মেঘে ঢাকা এই সন্ধ্যার আকাশের নিচে মেহেন্দির ঘ্রাণ এর সঙ্গে সঙ্গে এখন হলুদের রঙও মিশে যাচ্ছে বাতাসে। চৌধুরী বাড়ির উঠোনে আনন্দের ঢেউ এখনও থেমে নেই। একটা উষ্ণ আলো ছায়ার আবহে সবাই অপেক্ষা করছে পরের মুহূর্তের জন্য, কারণ এখন শুরু হবে হলুদের প্রোগ্রাম। আর এক পর্ব যেখানে স্মৃতি, উল্লাস আর হলুদের রাঙ্গানো ভালো লাগার গল্প তৈরি হবে নতুন করে। জীবনের প্রতিটি স্মৃতি লিখে যায় কিছু নতুন অধ্যায়। চারপাশে ঝিকিমিকি লাইট, হলুদের থিমে সাজানো মঞ্চ, আর তার মাঝখানে আজকের বিশেষ চমক, কারণ সবাই মিলে ঠিক করেছে এবার শুধু আনুষ্ঠানিকতা নয়, স্টেজটা হবে নাচে গানে জমজমাট। পরিবার, বন্ধু বান্ধব মিলে কেউ গাইবে, কেউ নাচবে, কেউ আবার ব্যাক স্টেজে দাঁড়িয়ে হাসি মুখে সবার আনন্দ দেখবে। এদিকে মেয়েরা আবার হইচই করে রুমে ভিড় জমিয়েছে। সবাই গ্রিন ড্রেস ছেড়ে একে একে হলুদ শাড়িতে সেজে নিচ্ছে নিজেদের, যেন কার আগে কে সুন্দর হয় সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। কেউ কারোর খোপায় ফুল গুজে দিচ্ছে, কেউ আবার টিকলিতে পাথর মেলাচ্ছে, কেউ এই রঙিন উন্মাদনার মাঝে এক কোণে বসে থাকা তিয়াশার মুখ ভার। সে সাফ জানিয়ে দিয়েছে ও আর শাড়ি পরবে না, কারণ সে জানে শাড়ি পরলেই তাকে তার জান ভাই চেঞ্জ করিয়ে ছাড়বে। আরোহীর পাশে গিয়ে বলল,